নমস্কার, বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। 20 জন তৃণমূলের বিদ্রোহী সাংসদ যারা ন্যাশনাল সিটিজেন পার্টি অফ ইন্ডিয়াতে এই মুহূর্তে সংযুক্ত হয়েছে এবং এনডিএ শরিক হয়ে গেছেন, তারা শেষ পর্যন্ত সবাই বিজেপিতেই যাচ্ছেন। বিজেপি তাদের সাদরে গ্রহণ করছেন। এই মুহূর্তে একটা স্টপ গ্যাপ অ্যারেঞ্জমেন্টের জন্য ন্যাশনাল সিটিজেন পার্টি অফ ইন্ডিয়ার লোগো বলা যায় না, তার পার্টির রেজিস্ট্রেশনটাকে ব্যবহার করছে এই গোষ্ঠী। এই সিদ্ধান্তটা সর্বভারতীয় বিজেপি শেষ পর্যন্ত ফাইনালি নিয়েছে। কিসের প্রেক্ষিতে নিয়েছে সেটা আমি গতকালও আপনাদের কাছে বর্ণনা করেছিলাম, কিন্তু আরও কিছু লেটেস্ট ডেভেলপমেন্ট হয়েছে। অর্থাৎ ভাঙনটাকে আটকানো, যে 20 জন বিদ্রোহী সাংসদ তাদের মধ্যে যদি একটা ভাঙন হয়, তাদের মধ্যে যদি কেউ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ফিরে যাওয়ার একটা পরিস্থিতি তৈরি হয়েছে, অনেকের সঙ্গে গোপনে খুব সন্তর্পণে মমতা বন্দ্যোপাধ্যায় শিবির যোগাযোগ রাখছেন এবং তারাও ভাবছেন শেষ পর্যন্ত যদি আমি আমার এলাকায় গিয়ে পৌঁছই, তাহলে ন্যাশনাল সিটিজেন পার্টি অফ ইন্ডিয়া এই দলটাকে মানুষের কাছে কী বলে বোঝাবো। এবং সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে সর্বভারতীয় বিজেপির একটু দোদুল্যমনতা ছিল এদের ব্যাপারে কী সিদ্ধান্ত নেবেন। তার কারণ আপনারা জানেন, জাতীয় নির্বাচন কমিশন এখনও পর্যন্ত কে আসল তৃণমূল সেই সিদ্ধান্তটা নেননি, এবং অবশ্যই স্পিকারের তরফ থেকে এই 20 জন বিদ্রোহী সাংসদের স্ট্যাটাসটাকে পরিষ্কার করে জানানো হয়নি, যার ক্ল্যারিফিকেশন এই 20 জন বিদ্রোহী সাংসদের নেতৃত্বে যারা আছেন তারা ইতিমধ্যে চেয়েছেন। ঠিক এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই 20 জন সাংসদকে বিজেপি সিদ্ধান্ত নিয়েছে তাদের বিজেপির মধ্যে ইনক্লুড করে নেওয়া হবে, অর্থাৎ তারা বিজেপিতে যোগদান করবেন। আপনারা প্রশ্ন করতেই পারেন যে বিজেপিতে যোগদান করবেন এই সিদ্ধান্তটা কিসের ভিত্তিতে বলছি। 2-2 4, 4-2 6, 6-2 8, 8-2 10 অঙ্কটা সেখানে গিয়েই দাঁড়ায়। তার কারণ এই 20 জন সাংসদ প্রত্যেকেই নিজেদের কাছে প্রশ্ন করেছেন যে আমি ধরুন রচনা বন্দ্যোপাধ্যায় হুগলিতে গিয়ে মানুষের কাছে আমি কোন পার্টি করি, যখন সাধারণ গরিব মানুষ বা মধ্যবিত্ত বা নিম্নবিত্ত বা পার্টির লোকজনকে বলবেন আমি তৃণমূল করি না, আমি ন্যাশনাল সিটিজেন পার্টি অফ ইন্ডিয়া করি, তাহলে তাদের পরিস্থিতিটা কী দাঁড়াবেন। ফলত স্বাভাবিকভাবে তারা সবাই চিন্তিত। তার কারণ ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের স্বীকৃতিটা পেয়ে যাবেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা, এমনই একটি পরিস্থিতি তৈরি ছিল। কিন্তু সেই স্বীকৃতিটা যে কোনো কারণেই হোক শেষ পর্যন্ত জাতীয় নির্বাচন কমিশন এখনও পর্যন্ত দিচ্ছেন না। গতকাল প্রায় 2 পাতার একটা লম্বা চিঠি মমতা বন্দ্যোপাধ্যায় 30B হরিশ্চাজি স্ট্রিট থেকে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস নাম করে অশ্বিনী কুমার মহল, সেক্রেটারি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই চিঠিটা আমাদের হাতে রয়েছে। আমি সেই চিঠির প্রেক্ষিতে দাঁড়িয়ে এই ঘটনাটাকে আপনাদের কাছে বর্ণনা করছি। সেখানে দেখলাম প্রায় 6 বার ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নামটা তিনি লিখিতভাবে উচ্চারণ করেছেন। যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে তিনি নমিনেশন দিয়েছেন, সেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে যেন আর বেশি করে টাইম না দেওয়া হয় 2রা জুলাইয়ের চিঠির প্রেক্ষিতে। ঋতব্রত তো বারবার করে সময় চাইছেন, সেই সময়টা যেন না দেওয়া হয়। এবং শেষকালে এই চিঠির শেষে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের স্বাক্ষরিত এই চিঠির শেষের লাইনটায় লিখছেন, জাস্টিস মাস্ট বি রুটেড থ্রু কনফিডেন্স ইফ এনি ফার্দার টাইম আফটার 25 জুলাই 2026 ইজ গিভেন, দ্যাট কনফিডেন্স ইজ শেকেন। আর চিঠির ওপরে একদম সাবজেক্টে লিখছেন, ফার্দার রিকোয়েস্ট ফর কনক্লুশন অফ এনকোয়ারি ইনিশিয়েটেড বাই লেটার ডেটেড 2 জুলাই 2026। লম্বা চিঠি, 2 পাতার। কল্যাণ হয়তো ড্রাফট করে দিয়েছেন চিঠিটা, আইনজীবীরা ড্রাফট করে দিয়েছেন। তার মোদ্দা কথা হচ্ছে যে আমরা আসল তৃণমূল না ঋতব্রত আসল তৃণমূল, এইটা মাননীয় নির্বাচন কমিশন আপনি দ্রুত ফাইনাল করুন। আপনাকে জাস্ট রিমাইন্ডার লেটার দিচ্ছি। আমরা এর আগে 2রা জুলাই চিঠি দিয়েছি, এর আগে 13ই জুলাই চিঠি দিয়েছি, তার এখনও পর্যন্ত কনক্লুশন হয়নি। এখন প্রশ্নটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তো তদবির তদারকি করছেন কেন? যে চিঠিতে 6 বার ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নামটা তাকে উল্লেখ করতে হলো। পেছনের কারণটা হচ্ছে যে এইটাতে নির্বাচন কমিশন দ্রুত একটা সিদ্ধান্ত জানিয়ে দিলে, যদি ডিলে না করে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট তৃণমূলের পক্ষ থেকে সরাসরি সুপ্রিম কোর্টে মামলায় চলে যাবেন তারা। 10ম তফসিলি অনুযায়ী এই অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে থেকে যায়, তাহলে স্বাভাবিকভাবে তখন ঋতব্রত তৃণমূলের যে 65 জন বিধায়ককে নিয়ে এই মুহূর্তে রয়েছেন বা 20 জন বিদ্রোহী সাংসদ রয়েছেন, তারা তো দেখবেন যে তৃণমূলের লোগোটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে থেকে গেল। তখন দ্রুত ওই 20 জনের মধ্যে একটা টিম মমতার সঙ্গে আসবেন এবং 65 জনের ঋতব্রতর টিমটাও ভেঙে যাবে। ফলত জাতীয় নির্বাচন কমিশন তা এই এন্টায়ার প্রসেসটাকে ডিলে করাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের অসুবিধা হচ্ছে। ওদিকে স্পিকারও এনসিপিআইকে আলাদা করে স্বীকৃতি দিচ্ছেন না, এই মুহূর্তে দাঁড়িয়ে আলাদা করে বসার ব্যবস্থা করেছেন, কিন্তু এনসিপিআইয়ের তারা স্বীকৃত সদস্য, যার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে স্ট্যাম্প পেপারে 20 জনের নামে ইন্ডিভিজুয়ালি আলাদা তাদের সাংসদ পদ বাতিলের জন্য চিঠি দিয়েছেন। সেই চিঠিগুলোকেও স্পিকার কিন্তু কোনো ফয়সালা করছেন না। এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে 30B হরিশ্চাজি স্ট্রিট মমতা বন্দ্যোপাধ্যায় বারবার চাইছেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিক, এই মুহূর্তে দাঁড়িয়ে স্পিকার সিদ্ধান্ত নিক।
মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি লিখলেন নির্বাচন কমিশনকে, আর স্পিকারের সঙ্গে প্রথম দফায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়রা দেখা করেছেন, দ্বিতীয় দফায় সৌগত রায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়রা গিয়ে দেখা করলেন, দিয়ে স্পিকারকে প্রেশার দিচ্ছেন, মমতা বন্দ্যোপাধ্যায় প্রেশার দিচ্ছেন নির্বাচন কমিশনকে। এই সিদ্ধান্তগুলো ঝুলে থাকলে স্বাভাবিকভাবে আইনি প্রসেসটা 30B হরিসাইজ স্ট্রিটের পক্ষ থেকে নেওয়াটা নেক্সট টু ইম্পসিবল, ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। আর সেই অবকাশে বাদল অধিবেশনটা ক্রস করে দিতে পারলে তারপর সরাসরি এদের এই 20 জন বিদ্রোহী সাংসদকে বিজেপিতে নিয়ে নিলে, সরাসরি তারা বিজেপিতে যোগদান করছেন, তাহলে কিন্তু দশম তফসিলের সংকটের বাইরে তারা থাকবেন। ঋতব্রতরা কী হবেন সেটা দ্যাট ইজ ডিফারেন্ট এপিসোড। এই পর্যায়ে দাঁড়িয়ে বারবার একটু অধৈর্য হয়ে পড়ছিলেন কাকলি ঘোষ-দস্তিদার, শতাব্দী রায় থেকে শুরু করে সবাই একটু বেশ অধৈর্য হয়ে পড়ছিলেন। সুদীপ বন্দ্যোপাধ্যায় তো সরাসরি শুভেন্দু অধিকারীর সঙ্গে এসে নবান্নে দেখা করলেন, পর্যন্ত 40 মিনিটের একটা বৈঠক করলেন, সেখান থেকে নবান্ন থেকে কিরণ রিজিজুর সঙ্গে ফোনে কথা বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এই সব ডেভেলপমেন্টগুলোর প্রেক্ষিতে দাঁড়িয়েই গতকাল ঘটলো একটা খুব গুরুত্বপূর্ণ ঘটনা, যেটা হচ্ছে মঙ্গল মিলন। এবং সেই মঙ্গল মিলনে প্র্যাকটিক্যালি যেটা এনডিএর বৈঠক, অর্থাৎ এই বাদল অধিবেশনে কী কী বিল আসবে এবং কী তাতে থাকবে, কী টেক্সট থাকবে, একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ছিল। সেখানে অমিত শাহ ছিলেন, নরেন্দ্র মোদী ছিলেন, জেপি নাড্ডা ছিলেন, রাজনাথ সিং ছিলেন, সবাই ছিলেন। এনডিএর পক্ষ থেকে যেটা করা হলো বা বিজেপির পক্ষ থেকেও যেটা করা হলো, এক আসনে বসানো হলো প্র্যাকটিক্যালি সমস্ত এই 20 জন বিদ্রোহী সাংসদের টিমকে, এবং সেখানে তারা বৈঠক অ্যাটেন্ড করলেন। বেরিয়ে আসার পর শতাব্দী রায়ের একটা বক্তব্য আপনাদের কাছে কোট করি আমি, কেন এই ঘটনাটা না বললে আপনাদের পক্ষে এই পরিস্থিতিটা বোঝা মুশকিল। শতাব্দী বলছেন, খুব ভালো বৈঠক হয়েছে, একটা প্রেজেন্টেশন দিয়ে আমাদের সবাইকে বোঝানো হলো এবারে সংসদীয় অধিবেশনে কী কী বিল আসছে। আর তারা বলেছেন যে রীতিমতো আমরা অভিভূত হয়ে গেছি এদিনের বৈঠকের পরিবেশনা এবং শৃঙ্খলাবোধ থেকে। ঘটনা হচ্ছে, এই বৈঠকের আগে পরে নরেন্দ্র মোদী প্রত্যেক 20 জন সাংসদের সঙ্গে ইন্ডিভিজুয়ালি কথা বলেছেন তাদের গুরুত্বটা বাড়ানোর জন্য। একই সঙ্গে এনডিএর বৈঠকে বসিয়েছেন। আমি আগের দিনও বলেছি যে এনডিএর হোয়াটসঅ্যাপ গ্রুপে তাদের ইনক্লুড করে নেওয়া হয়েছে, অর্থাৎ দে আর পার্ট অ্যান্ড পার্সেল অফ দ্য এনডিএ গ্রুপ, কিন্তু ন্যাশনাল সিটিজেন পার্টি অফ ইন্ডিয়া হিসেবে তারা স্বীকৃত নয় স্পিকার দ্বারা। পরিস্থিতিটা কী দাঁড়ালো? পরিস্থিতিটা যেটা দাঁড়ালো সেটা হচ্ছে, এই বাদল অধিবেশনটা এইভাবে একটু ঠেকো দিয়ে বিজেপি চাইছে এগিয়ে নিতে, এবং তারপর যখন বাদল অধিবেশনের মধ্যেই একটা ঘটনা ঘটার কথা আছে, সেটা হচ্ছে কেন্দ্রীয় মন্ত্রিসভা সম্প্রসারণ, এবং সেখান থেকে এখান থেকেও পরবর্তীকালে বিজেপিতে জয়েন করিয়ে তাঁদেরও কয়েকজনকে মন্ত্রী করে নেওয়া, এবং তার পাশাপাশি সবাইকে 20 জনকেই বিজেপিতে ইনক্লুড করে নেওয়া। প্রশ্ন হচ্ছে, এই বিজেপিতে ইনক্লুড করার কাছে এখনই কেন করছে না? প্রশ্ন আসছেই স্বাভাবিকভাবে, কোথায় অসুবিধে? এখন আসলে এই যেহেতু অধিবেশনটা চলছে, বিলগুলোকে পাশ করিয়ে নেওয়া দরকার। বিজেপির স্ট্র্যাটেজি হচ্ছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে এরকম একটা আনসার্টেন পরিস্থিতির মধ্যে 20 জন সাংসদের সমর্থনটা দিয়ে বিলগুলোকে এই বাদল অধিবেশনে পাশ করিয়ে নেওয়ার পর এদের 20 জনকে ইনক্লুড করার পর সুপ্রিম কোর্টে গিয়ে যাও মামলা করো, ততদিন তো বিলগুলো পাশ হয়ে গেল। তারপরে 20 জনকে বিজেপি সাংসদ হিসেবে গ্রহণ করে নেওয়া, পরবর্তীকালে ডিলিমিটেশন বিলটা পাশ হয়ে গেলে এই পশ্চিমবঙ্গের প্র্যাকটিক্যালি আসন সংখ্যা হবে 63, 42 আছে 63। এখন বিজেপির সাংসদ আছেন 12 জন। এই 12 জনের সঙ্গে এই 20 জনকেই ধরুন তর্কের খাতিরে ধরে নিলাম বিজেপিতে নিয়ে রিনমিনেশন দিল, তাহলে 12 আর 20 হচ্ছে 32। তারপরেও তো প্র্যাকটিক্যালি 31টা আসন ফাঁকা থাকে যেখানে বিজেপি তার নিজের ক্যান্ডিডেট ফিল্ড করতে পারে, অথবা এই 20 জনের মধ্যে কয়েকজনকে রাজ্য লোকসভা থেকে সরিয়ে রাজ্যসভা বা অন্যান্য পদাধিকারী দেওয়া যেতে পারে। ফলত বিজেপির স্ট্র্যাটেজি হচ্ছে বাদল অধিবেশনের বিলগুলোকে পাশ করিয়ে নেওয়া, এইভাবে একটা ঠেকো দিয়ে, অর্থাৎ ন্যাশনাল সিটিজেন পার্টি অফ ইন্ডিয়াটা কোনো পার্মানেন্ট সলিউশন নয়। এটা কিন্তু কাকলি, শতাব্দী, জুন, সায়নীরা সবাই বুঝছেন। এইটা নিয়ে পরবর্তীকালে রাজনীতিও করতে পারবেন না। ন্যাশনাল সিটিজেন পার্টি অফ ইন্ডিয়া খায় না মাথায় দেয়, মানে বিজেপির কোনো তৃণমূলের কোনো বড় মাথাও বলতে পারবেন না। ফলত স্বাভাবিকভাবে সেটা একটা স্টপ গ্যাপ অ্যারেঞ্জমেন্ট, আমি এদের থেকে বেরিয়ে থাকলাম। কিন্তু স্পিকার সিদ্ধান্ত নিলেন না, নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিলেন না। এরপর যেটা করবে, যেটা তৃণমূলের পক্ষ থেকে করার প্ল্যানিং হচ্ছে, যে এদের প্রত্যেককে সুপ্রিম কোর্টে টেনে নিয়ে যাওয়া, যেটা ইতিমধ্যে কপিল সিবাল সুপ্রিম কোর্টে 10ম তফসিলি নিয়ে একটা মামলা করেছেন, এবং সুপ্রিম কোর্ট ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারকে তার অবস্থান জানানোর জন্য তাকে নোটিশ করেছে। এখন এই এন্টারিং প্রসেসটা, এই বাদল অধিবেশনটা কোনো ক্রমে পাশ কাটিয়ে নিয়ে সমস্ত বিলগুলোকে পাশ করিয়ে নিয়ে এরা সবাই বিজেপি, এই স্ট্র্যাটেজিতে বিজেপি কিন্তু এখন পৌঁছে গেছে। যারা ইন্টেলিজেন্ট মানুষ তারা সবাই বুঝছেন যে দে আর ফিউচার বিজেপি।
এখন প্রশ্ন একটা থাকছে যে এরা সবাই বিজেপি হয়ে গেলেন। ধরুন সায়নী ঘোষ, তিনি যাদবপুরে গিয়ে বলবেন আমি বিজেপির অফিসে বসবেন। রচনা বন্দ্যোপাধ্যায় হুগলিতে গিয়ে বলবেন আমি বিজেপি। প্রসূন বন্দ্যোপাধ্যায় হাওড়ায় গিয়ে বলবেন আমি বিজেপি। মালা রায় কলকাতায় বসে বলবেন আমি বিজেপি। মানে আমি বলছি কী পরিস্থিতি। কাকুলি ঘোষদার বারাসাতে বলবেন আমি বিজেপি। ফলত এই পরিস্থিতিটা তখন হবে, কিন্তু তাতে কি বিজেপির অভ্যন্তরে কোনো বিদ্রোহ দেখা দেবে? অবশ্যই দেবে, কিন্তু সেই পরিস্থিতিটা সর্বভারতীয় বিজেপি কিন্তু পশ্চিমবঙ্গ চ্যাপ্টারকে অ্যাড্রেস করবে যে সর্বভারতীয় বিলগুলোকে পাশ করানোর বাধ্যবাধকতায় আমরা 20 জনকে নিয়েছি। লেট আস ওয়েট অ্যান্ড সি। তোমাদের অপেক্ষা করতে হবে। ইতিউতি সোশ্যাল মিডিয়াতে বিপ্লব হবে, বিদ্রোহ হবে, কিছু কিছু কাঁচা গালিগালাজ হবে, সব ঠিক আছে, কিন্তু এট দ্য এন্ড অফ দ্য ডে ডিলিমিটেশন বিল এবং আরও একাধিক বিল সেগুলোকে পাশ করিয়ে নিয়ে একটা পরিস্থিতি তৈরি হবে যেখানে দাঁড়িয়ে কেন্দ্রীয় বিজেপি লাভ করবে, এবং সেটা সময়ের অপেক্ষা। আর মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা বুঝতে পেরেই মমতা 2 পাতার দীর্ঘ চিঠি লিখলেন নির্বাচন কমিশনকে। অভিষেক বন্দ্যোপাধ্যায় গলার শিরা ফুলিয়ে আবার লোকসভায় দাঁড়িয়ে বক্তৃতা করলেন। আবার একই সঙ্গে স্পিকারের সঙ্গে গিয়ে দেখা করে বললেন ফয়সালাটা করুন, দ্রুত ফয়সালা করুন। মানে ভাবখানা এরকম তৃণমূল কংগ্রেসের জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড। কিন্তু কে শোনে কার কথা? স্পিকার, নির্বাচন কমিশন, তারা কবে ফয়সালা জানাবেন কেউ জানে না। একমাত্র যদি সুপ্রিম কোর্ট টাইম বেঁধে দেয় 1 মাসের মধ্যে জানাতে হবে বা 15 দিনের মধ্যে জানাতে হবে। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে গিয়ে তুষার মেহতা হয়তো বলবেন উই নিড মোর টাইম, এবং তার মধ্যে বিলগুলোকে পাশ করিয়ে নিয়ে সবাইকে যদি বিজেপিতে সংযুক্ত করে নেওয়া যায় তাহলে কি 10ম তফসিলে কোথাও আটকাবে? সম্ভবত না। টেকনিক্যাল একটা গ্যাপ সেখানে আছে যেখান থেকে দাঁড়িয়ে এনসিপিআই হলে আটকাবে। কিন্তু যদি এরা মেজরিটি অফ দ্য সাংসদ তারা যদি শটান গিয়ে সরাসরি বলেন আমরা বিজেপিতে জয়েন করলাম, 2/3 ওপর যে সংখ্যাটা 20-তে দাঁড়িয়েছে, তাহলে কারো কিছু করার থাকবে না, কোনো প্রশ্ন উঠবে না, এবং সুপ্রিম কোর্টের আওতার মধ্যে 10ম তফসিলের এই মামলাতেও সেটা ঢুকবে না। বিজেপি ইজ ওয়ান্টিং দ্যাট। তার মধ্যে 2টো খুব গুরুত্বপূর্ণ আরও ঘটনা ঘটেছে, যে 2টো বলে শেষ করবো। হঠাৎ সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে জেপি নাড্ডা বসিয়ে শত্রুঘ্ন সিনহা এবং তার সঙ্গে সৌগত রায়কে বসিয়ে লাঞ্চ বা ডিনার করছেন। কেউ কেউ বলছেন যে সৌগত রায়ও কি তাহলে দলবদল করবেন? আবার সৌগত রায় গতকাল একটা স্টেটমেন্ট দিয়েছেন যারা বিজেপির বিরোধিতা করে সাংসদ হয়েছেন তারা বিজেপির সঙ্গে মিটিংয়ে বসে বেইমানি করছেন। কিন্তু তারপর যদি তিনি শটান সত্যি এই 20 জনের বিদ্রোহীর সঙ্গে সংযুক্ত হয়ে যান, বলার কিছুই থাকবে না। তার কারণ রাজনীতি থেকে এভরিথিং ইজ পসিবল। রাজনীতি হচ্ছে সম্ভাব্যতা শিল্প। সৌগত রায়ও জানেন 2029-এ নতুন করে লোকসভা নির্বাচনে তৃণমূল হয়ে দাঁড়ালেও জিততে পারবেন না, আর যদি তৃণমূল নমিনেশন না দেয় তাহলে তাকে রিটায়ার করতে হবে। সেই জীবনটায় যদি একটা রাজ্যপালের পদ পাওয়া যায়, মন্দ কি? তথাগত রায় তো পেয়েছেন, যদিও তিনি রাজ্যসভার সাংসদ হিসেবে। এই বয়সকালে যদি একটা সম্মান, একটা স্বীকৃতি, ঢোক গিলতে সময় কেন লাগবে? রাজনীতি বলে কথা। ফলে তো সবই সম্ভব। 20 যদি 22 হয় বলার কিছু নেই, কিন্তু পরিস্থিতি যেদিকে যাচ্ছে এই বাদল অধিবেশনে বিলগুলো পাশ করার জন্যই বিজেপি অপেক্ষা করছে, এবং এরপর সবাই বিজেপি সেই কথাটা বাংলার সাধারণ মানুষ যারা রাজনীতি সম্বন্ধে সচেতন বা যারা ভোট দিয়ে যাদের জিতিয়েছে তারাই শুনবেন যে 12+20 বিজেপির সাংসদ সংখ্যা পশ্চিমবঙ্গ থেকে হয়ে গেল 32। আর তখন ন্যাশনাল সিটিজেন পার্টি অফ ইন্ডিয়া কী হবে? তখন এনসিপিআই আবার শূন্যের ঘরে ফিরে যাবে। বড় বিচিত্র ভারতের রাজনীতি, তাই না?